আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাস মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আইভরি কোস্টকে হারিয়ে 12 বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি সুইডেনকে বিধ্বস্ত করে অপরাজিত থাকার নতুন বিশ্ব রেকর্ড নেদারল্যান্ডে। বাংলাদেশে মেসি রোনালদোর মতো বিশ্বমানের ফুটবলার তৈরি হবে আশাবাদী প্রধানমন্ত্রী। শিশু কিশোরদের খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা বিকাশের সব ধরনের সহায়তার আশ্বাস। প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। আসিয়ানে যোগ দেয়া কর্মী প্রেরণ ছাড়াও সমর্থন চাইবেন রোহিঙ্গা প্রত্যাবাসনে। পরিবেশ তৈরি হলে ভারতেও যাবেন। গণঅভ্যুত্থানের পর সুইস ব্যাংকে অর্থবাজারের প্রবাহ অশনি সংকেত, বলছেন অর্থনীতিবিদরা। কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন। অতিরিক্ত কর হারে দাম বাড়ছে রিকন্ডিশন গাড়ির। এবং আগ্রাসী হলেও প্রতিবেশী দেশের কালো হাত ভেঙে দেয়া হবে। খুলনার জনসভায় হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুমকি। আনোয়ার সিমেন্ট শিট বিশ্বকাপ সংবাদ। টরন্টোয় আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে এক যুগ পর বিশ্বকাপের নকআউটে উঠল জার্মানি। আর হিউস্টনে সুইডেনকে 5-1 গোলে বিধ্বস্ত করাচ্ছে নেদারল্যান্ডস। এতে ব্রাজিলকে টপকে টানা 14 ম্যাচে অপরাজিত থাকার নতুন বিশ্ব রেকর্ড গড়ল ডাচরা। বিস্তারিত রাহান রাসেলের রিপোর্টে। বিশ্বকাপে আবারও প্রমাণিত হলো লিনেকারের সেই বিখ্যাত উক্তি, শেষ পর্যন্ত জার্মানিই জেতে। টরন্টোয় আইভরি কোস্টের বিপক্ষে 1-0 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-1 গোলে নাটকীয় জয় পায় জার্মানরা। 60 মিনিটে কোচ নাগাসম্যানের চালই বদলে দিল সব। বদলি হিসেবে নেমে জোড়া গোল করেন দেনিস উনদাদ। আর তাতেই 2014 সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষে এখন জার্মানি। অন্যদিকে হিউস্টনে চলল ডাচদের গোল উৎসব। সুইডেনকে 5-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের 17 মিনিটের মধ্যেই জোড়া গোল করেন ব্রাউন, যার দ্বিতীয় গোলটি ছিল ডাচদের 100তম গোল। বিরতির পর আরও 2 গোল করেন কোবডি গপ্কো। 89 মিনিটে সুইডেনের জালে শেষ প্যারেকটি ঠুকেন সামারভিল। এ ম্যাচে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে দু দলই। একদিকে এক ম্যাচে পোস্টে 8টি শট রেখেও 4 গোল ব্যবধানে হারল সুইডেন। অন্যদিকে ব্রাজিলকে টপকে বিশ্বকাপে টানা 14 ম্যাচ অপরাজিত থাকার নতুন ইতিহাস লিখল নেদারল্যান্ডস। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে এখন ডাচরা। রায়হান রাসেল, এটিএন বাংলা। পুরো পৃথিবী এখন মেতে উঠেছে ফুটবল বিশ্বকাপের আলো ঝলমলে উৎসবে। অথচ ফিলিস্তিনের গাজা আর পশ্চিম তীরের মাঠগুলো দীর্ঘদিন ধরে স্তব্ধ, নিথর। যেখানে নেই কোনো উল্লাস, আছে শুধুই নীরবতা। বন্দুকের নল আর কাঁটাতারের মুখে দাঁড়িয়েও সেখানে ধুলোবালির প্রতিটি শটই যেন বেঁচে থাকার শেষ নিঃশ্বাস। গাজা ও পশ্চিম তীরের সেই স্বপ্ন বাঁচিয়ে রাখার এক নির্মম গল্প জানাচ্ছেন রাহাল রাঞ্চেন। ঠিক এই মুহূর্তে পুরো পৃথিবী মেতে আছে ফুটবল বিশ্বকাপের মহা উৎসবে। স্টেডিয়াম, রাস্তায়, বাড়ি, প্রতিটি জায়গায় চলছে উল্লাস। তবে ফিলিস্তিনের প্রধান স্টেডিয়াম জুড়ে কেবল নীরবতা। সেখানে শেষবার ফুটবলে লাথি পড়েছিল 2.5 বছর আগে। তারপর থেকে পশ্চিম তীর আর গাজার সব মাঠ স্তব্ধ। এই স্টেডিয়ামে শেষ ম্যাচটি হয়েছিল ফিলিস্তিনি প্রফেশনাল লিগের। আমাদের জনগণের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার মাত্র 2 দিন আগে। তারপর থেকে পশ্চিম তীর ও গাজার সব স্টেডিয়ামে খেলা পুরোপুরি বন্ধ। যুদ্ধ শুধু মাঠ কেড়ে নেয়নি, কেড়েছে অনেক তরুণের স্বপ্ন। ফুটবল ছেড়ে জীবিকার তাগিদে অনেকে বেছে নিয়েছেন ভিন্ন পেশা। যুদ্ধের কারণে পশ্চিম তীরের সব খেলা থমকে গেছে। বাধ্য হয়ে আমি এই গ্যারেজে কাজ করছি। প্রায় 3 বছর আমরা কোনো অফিসিয়াল ম্যাচ খেলিনি। তবুও ফিলিস্তিনিদের কাছে ফুটবল মানেই বেঁচে থাকার অবলম্বন। স্টেডিয়াম বন্ধ হলেও শরণার্থী শিবিরের ধুলোবালিতে ঠিকই বল গড়ায়।
তবে সেই বলের গতি থমকে যায় বিশাল এক কনক্রিটের দেওয়ালে, লোহার খাঁচায়। দেয়ালের গায়ে আঁকা এক বুলডোজারের সামনে লাল কার্ড উঁচিয়ে ধরা এক ফুটবল প্রেমী যেন পুরো ফিলিস্তিনের মনের কথা। نلعب كرة القدم في المساحة اللي هي خلف দেয়াল তোলার আগে আমরা ওপারেই খেলতাম, তারা আমাদের মাঠ কেড়ে নিয়েছে, বলে নাকি এই মাঠ তাদের জন্য হুমকির। الملاعبين كنا نستخدمهم পুরো বিশ্ব যখন উৎসবে মাতোয়ারা, পশ্চিম তীরের ধুলোবালি মাখা মাঠগুলো ফিলিস্তিনিদের শেষ আশ্রয়। বন্দুক, দেয়াল, কাঁটাতার কিছুই আটকাতে পারেনি শিশুদের পায়ের জাদু। কারণ যতক্ষণ বল ঘুরছে ততক্ষণ বেঁচে আছে ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন। রায়হান রাসেল, এটিএন বাংলা। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিতে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের 65,000 বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। শিশুকিশোরদের খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা বিকাশে সরকার সব ধরনের সহায়তা দেবে বলেও জানান প্রধানমন্ত্রী। নতুন প্রজন্ম জ্ঞান বিজ্ঞানের চর্চার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরও মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। সারা দেশের 65,000 প্রাথমিক বিদ্যালয়ের 22 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে সর্ববৃহৎ ফুটবল প্রতিযোগিতা। প্রায় 2.5 মাস ব্যাপী চলা প্রতিযোগিতার সমাপনী পর্ব রাজধানীর আর্মি স্টেডিয়ামে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের বালক বালিকা শাখার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পৌঁছে খুদে শিক্ষার্থীদের সাথে পরিচিত হন এবং ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টান টান উত্তেজনায় ভরা বালিকা বিভাগের ফাইনাল খেলা মাঠে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী। এতে ময়মনসিংহের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-2 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাবনার 120 নম্বর জোরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায়ও শিক্ষার্থীদের সমান পারদর্শী হতে হবে। তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি চাই তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। শিশু কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে সরকার সব ধরনের সহায়তা করবে বলে জানান প্রধানমন্ত্রী। তোমাদেরকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে, এবং একটাই প্রতিজ্ঞা করতে হবে, আমরা যারা আছি তোমাদের বড়, আমরা বাংলাদেশকে যতটুকু এগিয়ে নিয়ে গেছি, আমাদের থেকে ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশকে। পারবে না? পারবে তোমরা। আমরা যখন ছোট ছিলাম, তোমাদের মতো এত সুন্দর যে খেলা তোমরা খেললে, আমরা কিন্তু এত সুন্দর খেলতে পারতাম না। তোমরা আমাদের থেকে অনেক সুন্দর খেলেছো। সেই জন্য আমি ভেরি কনফিডেন্ট যে তোমরা আমাদের থেকে অনেক 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 ভালো একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবে। এর আগে জাতীয় পর্যায়ের বালক বিভাগের খেলায় ময়মনসিংহের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বরিশালের 21 নম্বর দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন উপস্থিত ছিলেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে চীনে যাবেন তিনি। সোমবার বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। দেশটিতে বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী প্রেরণ, আসিয়ানে যোগদান ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন চাইবেন তারেক রহমান। অন্যদিকে চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। বেইজিংয়ে 12টির বেশি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সই হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এসব তথ্য জানান। মইনুল হাসানের আরেকটি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর রোববার প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই শ্রমবাজার সহ বাংলাদেশিদের কাছে নানা কারণে গুরুত্বপূর্ণ মালয়েশিয়া যাবেন তিনি। সেখান থেকেই 22 জুন চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর 6 দিনের বিদেশ সফরের বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম। তিনি জানান 22 জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন তারেক রহমান। আলোচনায় বাংলাদেশি কর্মী প্রেরণ, বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। বিশেষত মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে 5 দিনের সফরে চীন পৌঁছবেন। পররাষ্ট্র সচিব জানান, চীন সফরে এবার বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। আলোচনায় আসবে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীনের অর্থায়ন ও সহযোগিতার প্রসঙ্গ। চীনের গ্রেট হলে চীনের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সেলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আরও বিশদ আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এরপর তিনি চীনের মহামান্য রাষ্ট্রপতি হিজ এক্সেলেন্সি মিস্টার শি জিনপিং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সফরকালে চীনের একটি আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চীন সফরে রাজনৈতিক এবং ভূকৌশলগত অংশীদারিত্বের বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব থাকবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সহায়ক পরিবেশ তৈরি হলে প্রয়োজনে তারেক রহমান ভারত সফরে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকে তিনি বলেন, অন্য কোনো দেশের কথা মতো নয়, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিদেশ সফর নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে আসিয়ানভুক্ত দেশগুলোর সদস্যপদ এবং পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাই কমিশনার এবং জাপান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে আগামী 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধনের বিষয়ে আলোচনা করেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। আমাদের 16 ডিসেম্বরে ওপেনিং হওয়ার কথা, সেই ওপেনিংয়ের যে ডেডলাইনটা তাকে আবার স্মরণ করে দেওয়া। এছাড়াও ব্যবসা, বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্যের হাই কমিশনার। On issues such as growth, trade and investment, migration, and also we had a very good discussion on how we can work together to support the Rohingya refugees. Here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward, because you can never go wrong in the long run in betting on the United States. পরে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। These are all routine cross-sectoral work. তিনি বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে চুক্তি ও সমঝোতা স্মারকের বাইরেও বেশ কিছু বিষয়ে আলোচনা হতে পারে। আমরা এশিয়ানের মেম্বারশিপের জন্য অ্যাপ্লাইং দিস আদার ইস্যুজ অ্যারাউন্ড ফিউচারে আমরা সিপিটিপিপি মার্কেটেও ঢোকার চেষ্টা করব। পাচার হওয়া টাকা, অ্যাসেট রিকভারি, যেখানে আমরা ট্র্যাক এন্ড ট্রেস করতে পারবো, উই উইল ট্রাই এন্ড গেট এন্ড রিটেইন দি মানি। মালয়েশিয়ায় 27 এবং চীনে 28 জন সফর সঙ্গী প্রধানমন্ত্রীর সাথে থাকবেন উল্লেখ করে তিনি জানান, জনগণের অর্থের অপচয় রোধে ছোট প্রতিনিধি দল সাজানো হয়েছে। যুক্তরাষ্ট্রে যখন যাব
অন্যর কি মাথা ব্যথা আমরা তো দেখাবো না। আমরা দেখাবো যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র হচ্ছে ইম্পর্টেন্ট বাইল্যাটারাল পার্টনার। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেইজিংয়ে যাব। যখন আমাদের যাইতে হবে, যখন টেম্পারেচার ডাউন হবে, যখন কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার হবে, আমরা ইন্ডিয়াতেও যাব, অসুবিধা নাই। মানে বিভিন্ন জায়গায় যাব, মিডল ইস্টে যাব। তো উই উইল গো অন দ্য বেসিস অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। রোববার মালয়েশিয়া এবং সেখান থেকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সুইস ব্যাংকে অর্থ পাচারের প্রবাহকে অশনি সংকট হিসেবে দেখছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক অর্থনীতিবিদ মাহফুজ কবির। অর্থ পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংক ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সুইস ন্যাশনাল ব্যাংকের রিপোর্ট বলছে 2025 সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ 41% বেড়ে দাঁড়িয়েছে 12,600 কোটি টাকার ওপরে, যা গত এক দশকে দ্বিতীয় সর্বোচ্চ। প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশন গাড়ি আমদানিতে কর হার বাড়ানোয় দাম বাড়বে বলে জানিয়েছেন ভারভিডার সভাপতি আব্দুল হক। তিনি বলেন, এমন সিদ্ধান্তে এ খাতের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজস্ব হারাবে সরকার। অন্যদিকে দেশীয় টেক্সটাইল শিল্পের সুরক্ষায় প্রস্তাবিত বাজেটে কর অব্যাহতি সুবিধার দাবি জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। রাজধানীতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনের নেতারা। তরিক ইসলামের রিপোর্ট। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে টেক্সটাইল খাতের বিভিন্ন দিক নিয়ে রাজধানীর গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। এ সময় ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানিতে বিদ্যমান 30% মূল্য সংযোজন পুনর্বহাল ও কর্পোরেট করহার 12% নির্ধারণ করে 2030 সাল পর্যন্ত বহাল রাখার দাবি জানান সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল। বাংলাদেশ থেকে ইম্পোর্টের পরিমাণ বেড়ে গেছে, যদিও আপনার সক্ষমতা আছে এখানে প্রোডাকশন করার, মিল বন্ধ, এটাও নিজের চোখে দেখতে পারতেছেন। এটা তো আমি মনে করি সরকারের বাজেটের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা ছিল এইটা। হাইরে খোদা, 14,000 হ্যাজ বিকাম 26,000। এখানেই তো আমি সবচেয়ে বেশি মনোযোগ দিব। কেন হইলো, কিভাবে হইলো, কোন জায়গায় আমার প্রবলেম হয়েছে, আমি কি ভাইবিলিটি হারিয়ে ফেলাইছি আন্তর্জাতিক বাজারে, নাকি আমার সুতা এখন আর বানানোর দরকার নাই। তো আমরা তো বলতেছি আমরা উই আর মোর ভায়াবল দ্যান ইন্ডিয়া, খালি পলিসির কারণে আমরা পারছি না। এদিকে ঢাকা ক্লাবে প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশন মোটরযান খাতের প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন ভারভিডা। এ সময় সংগঠনটির সভাপতি বলেন, প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশন গাড়ির উপর আরোপিত করভারে ক্ষতিগ্রস্ত হবে এ খাতের ব্যবসা। জীবাশ্ম জ্বালানি অর্থাৎ ফসিল ফুয়েল চালিত মধ্যম সারির গাড়ির উপর আরোপিত করভার আমরা প্রত্যাহার জানাচ্ছি, কারণ এটা এই মুহূর্তে আমাদের জন্য এক্সপেন্সিভ হয়ে গেছে এবং এটা একটা অন্যায় সুবিধা দিচ্ছে ইলেকট্রিক ভেহিকেলকে, যেটা আমাদের এখানে প্রমাণিত নয় এখনো পর্যন্ত। আমরা ব্র্যান্ড নিউ প্লাগ ইন হাইব্রিড গাড়ি এবং রিকন্ডিশন গাড়ির সম্পূরক শুল্ক ও রেগুলেটরি শুল্ক সমহারে আরোপের জন্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে জোর আবেদন জানাচ্ছি। এদিকে রাজধানীর প্রেস ক্লাবে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। এ সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় এ খাতে বরাদ্দ বাড়ানো ও সঠিকভাবে বাস্তবায়নের দাবি জানায় সংগঠনটি। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। প্রতিবেশী কোনো দেশ বাংলাদেশের ওপর কালো হাত বাড়ালে তা ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। খুলনার সার্কিট হাউস মাঠে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুমকি দেন বিরোধী দলীয় এই নেতা। এ সময় সরকারের নানা সমালোচনা করেন 11 দলের শীর্ষ নেতারা। তপু সাহার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনার সার্কিট হাউসের ঐতিহাসিক মাঠে বিভাগীয় সমাবেশ করে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের জনগণকে বোকা বানানোর যে প্রচেষ্টা নিয়েছিলেন, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সমাবেশে অংশ নেয় খুলনা বিভাগের 10টি জেলার হাজারো কর্মী সমর্থক।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে দলের নেতাকর্মীরা শীর্ষ নেতাদের বক্তব্য শোনেন। এ সময় 11 দলের শীর্ষ নেতারা সরকারের নানা বিষয়ে সমালোচনা করে বলেন, বিএনপি গণভোটের রায়কে বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। ক্ষমতাসীন দল জাতির সাথে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, 180 ডিগ্রি কথা উল্টায় দিয়েছে। অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য আমাদেরকে পুনরায় জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার জনগণের রায়কে না মেনে ভুল করছে, যার পরিণতি হবে ভয়াবহ। যদি ফয়সালা সংসদে না হয়, সব জায়গা থেকে আগ্নেয়গিরি তৈরি হবে। প্রতিবেশী দেশ তাদের কালো হাত যদি বাংলাদেশের ওপর বাড়ায়, তাহলে তাদের সেই হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন আমির জামাত। যদি আধিপত্যবাদের সামনে আপনারা মাথা নত করছেন, আপনাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। যদি কেউ আমাদের দিকে কালো হাত বাড়ায়, মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, সেই কালো হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য দেশের জনগণকে আবারও আন্দোলনে নামার প্রস্তুতির আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। রাজশাহী চট্টগ্রামের পর জুলাই সনদ ও গণভোটের রায়ের বাস্তবায়নের দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করেছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এ সময় চাঁদাবাজি, দখল বাণিজ্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন বক্তারা। বলেন, আগামী দিনে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন চালিয়ে যাবেন তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, খুলনা। জুলাই অভ্যুত্থানের পর নির্বাচন পরবর্তী বাংলাদেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। বলেন, পার্শ্ববর্তী দেশের কারায়ত্ত থেকে 24 পরবর্তী মুক্ত হওয়ার পর পরাজিত শক্তি নতুন করে ক্ষমতাসীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পুনর্মিলনী অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। বিএনপি কোনো উড়ে আসার দল না যে চাইলে তাকে ফেলে দেয়া যাবে, এমন মন্তব্য করে নেতারা বলেন, হিংসা বিদ্বেষ ছড়িয়ে সরকারকে কোণঠাসা করা যাবে না। একদিকে ভারত বন্ধুত্বের বার্তা দিচ্ছে, অন্যদিকে সীমান্তে মানবিক বিপর্যয় ঘটাচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে। বলেন, প্রতিবেশী দেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায় সরকার। লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টমি মিয়াস আইকনিক ঢালিউড নাইট অ্যাওয়ার্ডস 2026 এবং ইউকে বাংলাদেশ ট্রেড ফেস্টিভ্যাল 2026। আগামী 24, 25 ও 26 অক্টোবর অনুষ্ঠেয় এই আয়োজনের উদ্যোগ নিয়ে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, রাইড এজ লিমিটেড, পিয়াল হোসেন অ্যাড পয়েন্ট ও এক্সপ্লোরার গ্লোবাল সামিট ইউকে এতে সার্বিক সহায়তা করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এই উপলক্ষে ঢাকায় টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এক গেট টুগেদারে অংশ নেন পূর্ণিমা, অপু বিশ্বাস, ওমর সানি, আখি আলমগীর, তানজিন তিশা, সজল, নীরব, তমা মির্জা, আরিফিন শুভ, শাহিন সুমন, শাহিন কবির টুটুল সহ চলচ্চিত্র অঙ্গনের তারকারা। আয়োজকরা জানান, এর মাধ্যমে যুক্তরাজ্যে বাংলাদেশের চলচ্চিত্র, সংস্কৃতি ও বাণিজ্যকে আন্তর্জাতিক পরিসরে আরও ব্যাপকভাবে তুলে ধরা হবে। মিডিয়া পার্টনার এটিএন বাংলার পক্ষে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাসিক আহমেদ। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। সূত্রের বরাতে আল জাজিরা বলছে, শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে এটি প্রথম পদক্ষেপ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন। 14 দফা সমঝোতা স্বাক্ষরকে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে রূপ দিতে দুজনের মাঝে কথা হবে। এবার খেলার খবর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আজ মাঠে নামে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে মাঠে নামবে দুই দল। সিরিজ হারের পর এখন স্বাগতিকদের সামনে একমাত্র চ্যালেঞ্জ শেষ ম্যাচ জিতে হোয়াইট হাউসের লজ্জা এড়ানো। চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন টি-20 অধিনায়ক লিটন দাস। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। খেলা শুরু হবে দুপুর 2টায়। শেষ করছি বিশ্বকাপের আরেকটি খবর দিয়ে। হাইতির বিপক্ষে ম্যাচে চোট পান ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। বার্সেলোনার এই তারকা ফরওয়ার্ড ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছেন, ফলে ম্যাচের প্রথমার্ধে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সেলেসাউদের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে গ্রুপ পর্বের স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে রাফিয়ানকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিচ্ছে না ব্রাজিল ফুটবল কনফেডারেশন CBF। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতে এখনও প্রায় 2 সপ্তাহ বাকি আছে। ব্রাজিল দল আশাবাদী নকআউটের মঞ্চে পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন এই তারকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আইভরি কোস্টকে হারিয়ে 12 বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি। সুইডেনকে বিধ্বস্ত করে অপরাজিত থাকার নতুন রেকর্ড নেদারল্যান্ডসের। বাংলাদেশ ও মেসি রোনালদোর মতো বিশ্বমানের ফুটবলার তৈরি হবে আশাবাদী প্রধানমন্ত্রী। শিশু কিশোরদের খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা বিকাশে সব ধরনের সহায়তার আশ্বাস। প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। আসিয়ানে যোগ দেয়া কর্মী প্রেরণ ছাড়াও সমর্থন চাইবেন রোহিঙ্গা প্রত্যাবাসনে। পরিবেশ তৈরি হলে ভারতেও যাবেন। গণঅভ্যুত্থানের পর সুইস ব্যাংকে অর্থ পাচারের প্রবাহ অশনি সংকেত, বলছেন অর্থনীতিবিদরা। কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন। অতিরিক্ত কর হারে দাম বাড়ছে রিকন্ডিশন গাড়ির। এবং আগ্রাসী হলে প্রতিবেশী দেশের কালো হাত ভেঙে দেওয়া হবে। খুলনার জনসভায় হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুমকি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।